আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ইভিএফ হরর স্টোরি জিনের রাজত্ব পর্ব 24। আমি জানি আপনারা অনেকেই প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা এপিসোডের জন্য কতটুকু অপেক্ষা করেন, তো সেই জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম পর্ব 24। আজকের পর্বতে থাকছে বেশ ভয়ঙ্কর ঘটনা। আসলে আমরা চেষ্টা করি যে সত্যি যে জিনিসটা, সত্যি যেই ঘটনা সেটা আপনাদের সামনে পেশ করতে, সেটা ভয়ের হোক বা অদ্ভুত হোক বা নর্মাল কোনো ইনসিডেন্টস হোক, বাট সেটা তো সত্যি, তাই না? তো আমরা এরকমভাবেই আগাতে চাই, সত্যি ঘটনার উপর বেস করে। যারা ঘটনা শেয়ার করতে চাচ্ছেন, যে আপনিও চান যে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আমাদের মাধ্যমে প্রচার করতে, তাহলে সেটা অবশ্যই করতে পারেন আমাদের জিমেলের মাধ্যমে, দ্যাট ইজ evfbhai@gmail.com। এবং যারা জিমেলের মাধ্যমে এটা শেয়ার করতে পারবেন না বা অনেকে বলেন যে জিমেলে পারছি না, তারা আমাদের ফেসবুক গ্রুপে, যেটা হচ্ছে জিনের রাজত্ব ফেসবুক গ্রুপ, যেটা লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে, সেখানে আপনি জয়েন হয়ে জাস্ট অ্যাডমিনকে ইনবক্স করলেই হবে। সাইদ ভাই হচ্ছে আমাদের জিনের রাজত্ব ফেসবুক গ্রুপের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছে, তাকে আপনারা ইনবক্স করলেই হবে। সেটা আপনাদের জন্য আরও সুবিধা হবে। এবং যারা ভয়েসের মাধ্যমে ঘটনা পাঠাতে চাচ্ছেন যে আমি নিজেই বলবো, সেটাও করতে পারবেন। সেটা আপনি জিমেলের মাধ্যমে দিতে পারবেন বা গ্রুপের ইনবক্সও দিতে পারবেন। আর যারা এখনও জিনের রাজত্ব ফেসবুক গ্রুপে জয়েন হননি, অতি শীঘ্রই জয়েন হয়ে যাবেন। সেইখানে এপিসোড আসার আগে জানিয়ে দেওয়া হয় যে পরবর্তী এপিসোডে কার কার ঘটনা সিলেকশন হয়েছে। তো সেই সব আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন থাকতে হবে। তো আমি আছি ফারহান, আপনারা দেখছেন জিনের রাজত্ব পর্ব 24। তো বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের পর্বের প্রথম ঘটনাতে। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি রাশফি। আজ আমি আমার নানার সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা বলতে যাচ্ছি। সময়টা ছিল 1999 থেকে 2000 সালের মধ্যে। আমার নানার কাছে দুটো পোষা প্রাণী ছিল। একটি ছিল কুকুর, যার নাম ছিল বিট্টু। আরেকটি ছিল ঘোড়া, যার নাম ছিল তুফান। আমার নানা সবসময় ঘোড়া তুফানের উপর চড়ে বাজারে যেতেন এবং মসজিদ বা যে কোনো জায়গায় যেতেন। আর তুফানের পেছনে পেছনে হাঁটতে থাকতো বিট্টু, একদম ছায়ার মতো। এখন মূল ঘটনায় আসা যাক। আমার নানার বাড়ির পাশে একটা গভীর জঙ্গল ছিল। জঙ্গলের সামনের অংশটুকু দেখতে যেমন সুন্দর, ভেতরের অংশ ততটাই ভয়ঙ্কর এবং রহস্যময়। অনেক আগেই লোকজন সেই জঙ্গলের সামনে কাঠের বেড়া দিয়ে ঘিরে দিয়েছিল। কারণ হচ্ছে বহু মানুষ সাহস করে সেই জঙ্গলে ঢুকে আর ফিরে আসেনি। সাহস করে যেত কিন্তু আর ফিরে আসতো না। আর যারা ফিরেছিল তারা কয়েকদিনের মধ্যেই অদ্ভুতভাবে মারা গিয়েছে। একদিন সন্ধ্যাবেলা আমার নানা বাজার থেকে ফিরছিলেন। সাথে ছিল তার বিশ্বস্ত ঘোড়া এবং কুকুর বিট্টু। ঠিক তখনই জঙ্গলের পাশে আসতেই হঠাৎ করে বিট্টু দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়। আমার নানা এবং তুফান তাড়াতাড়ি তার পিছু নেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বিট্টু কখনো এমন করতো না। বিট্টু কাঠের নিচ দিয়ে ঢুকে পড়ে জঙ্গলের মধ্যে। আমার নানা ও তার ঘোড়া পাশের ভাঙ্গা বেড়া দিয়ে ঢুকে অনেকটা ভিতরে যাওয়ার পর জঙ্গলের মাঝামাঝি কোথাও গিয়ে অবশেষে বিট্টুকে খুঁজে পায়। নানা তখন বিট্টুর গলায় দড়ি লাগিয়ে তাকে নিয়ে ফিরে আসে। ঠিক তখনই পিছন থেকে তিনি দেখতে পান দুটি বিশাল লাল চোখ তাদের দিকে এগিয়ে আসছে। নানা ভয়ে তার শরীর জমে যায়, কিন্তু তিনি দেরি না করে তুফানের পিঠে বিট্টুকে তুলে নিজেও উঠে তারপরে পালাতে থাকেন। পিছন থেকে ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছিল, মনে হচ্ছিল কেউ যেন তাড়া করছে তাদেরকে। আমার নানা তখন বুঝতে পারেন এটা কোনো সাধারণ কিছু না, এটা একটা অভিশপ্ত জিন। জঙ্গলের গহীন থেকে কোনো অশুভ শক্তি তাদের ধাওয়া করছে। নানা অনেক কষ্ট করে শেষমেশ জঙ্গলের বাইরের দিকে বেরিয়ে আসতে সক্ষম হন। তিনি মনে করেছিলেন এই ঘটনার পর হয়তো তার মৃত্যু খুব দ্রুত হবে, কিন্তু অদ্ভুতভাবে তিনি বেঁচে থাকেন। এরপর তিনি বুঝতে পারেন এই জিনটিকে শেষ না করলে সে এভাবেই গ্রামের লোকজনকে মারতেই থাকবে। তো একদিন সাহস করে নানা একা সেই ভাঙ্গা বেড়া দিয়ে আবার জঙ্গলে ঢোকেন। এবার তিনি শুধু চোখ নয়, পুরো জিনটিকে তিনি দেখতে পান।
জিনটি ছিল ভয়ঙ্কর। তার মাথা ছিল বানরের মতো, শরীর ছিল ভাল্লুকের মতো, আর পা ছিল পাখির মতো, আর হাতগুলো ছিল অনেকটা মোটা ও লম্বা। এটা প্রায় 12 থেকে 15 ফুট লম্বা হবে। নানা তখন জিনটিকে জিজ্ঞাসা করেন, তুই কেন কাউকে এখানে আসতে দিস না? জিনটি উত্তর দেয়, এই গ্রামবাসীদের সাথে আমার জন্মের শত্রুতা, আমি কাউকে ছাড়ব না, এখন তোর মরার পালা। এই কথা শুনেই নানা একটা আগুন জ্বালিয়ে দেয়। জিনটি চিৎকার করে ওঠে এবং বলে, তুই আমার বাসা পুড়িয়ে দিছিস, এখন আমি তোকে খেয়েই ফেলব। নানা তখন কোরআনের একটি সূরা পড়ে তাকে ফু দেন। জিনটি ছটফট করতে থাকে। নানা তৎক্ষণাৎ একটা লোহার শিকল দিয়ে তাকে বেঁধে ফেলেন এবং তার উপর আবার আগুন ধরিয়ে দেন। জিনটি তখন মরে ছারকার হয়ে যায়। মরার আগে সে বলে ওঠে, আমার দেখা সবচেয়ে সাহসী মানুষ তুই। আমি সবাইকে মেরে ফেলেছি, কিন্তু তুই আমাকে শেষ করে দিলি। এই বলে সে মরে যায়, একদম ছাই হয়ে যায়। এরপর গ্রামবাসীরা এসে পুরো বনটি নিভিয়ে ফেলে, মানে যে আগুনটা লাগানো হয়েছিল সেটা নিভিয়ে ফেলে। আর আমার নানাকে সবাই মিলে একটা উপাধি দেয়, যেটা হচ্ছে এক নায়ক। এই ছিল আমার নানার সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। আমার কাছে আরও ঘটনা আছে, আপনারা যদি বলেন আমি আরও বলবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো এই ছিল রাশফি ভাইয়ের অসাধারণ একটি ঘটনা। অবাক লাগে, সত্যি সত্যি অবাক লাগে যখন আমরা এইরকম কিছু জানতে পারি যা আগে কখনো আমরা কল্পনাও করিনি। তবে একটা জিনিস মানতে হবে যে পৃথিবীর মধ্যে এমন অনেক ঘটনা ঘটে যা আমরা আসলে ভুলেও কল্পনা করি না, আমরা জানতেও পারি না তা কখনো। তাই আমরা অনেকে বিশ্বাস করি এগুলো হয় না, কিন্তু না, পৃথিবীতে প্রায় সময় প্রতি সেকেন্ড, মিনিট বা ঘন্টায় অনেক এমন ঘটনা ঘটে যা আসলে আমাদের কল্পনার বাইরে, অবিশ্বাস করার মতো, কিন্তু সেগুলা বাস্তব, সত্যি। তাই অবিশ্বাস করার কিছু নেই। জিন আছে, জিন জাতি আছে, তাই জিন রিলেটেড ঘটনা সত্যি, মিথ্যে কিছু না। তবে একটা জিনিস কি, যার সাথে ঘটে সেই ভালো এটা জানে, সেই এটা বুঝে। আপনি আমি এগুলা ওইভাবে বুঝতে পারবো না, কারণ আপনার আমার সাথে এগুলো হয়নি। তো রাশফি ভাইয়ের নানার যেই উপাধিটা দিয়েছিল এক নায়ক, সেটা অবশ্যই আমরা বুঝতে পেরেছি কেন দিয়েছিল, কারণ তিনি যে সাহস করে কাজটা করেছেন, একটা পার্মানেন্ট সমাধান তিনি করেছেন, সেটার জন্য সেই উপাধি পেয়েছেন। তো ধন্যবাদ রাশফি ভাই আপনার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করার জন্য। আই হোপ আপনি সামনে আরও ঘটনা পাঠাবেন এবং আমাদেরকে আরও অবাক করবেন। তো চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার নাম জুনাইদ, আমি ঢাকায় থাকি, বয়স 15 বছর। আমি মাদ্রাসায় পড়ালেখা করি। অনেক দিন ধরে আমি আপনার ভিডিওগুলো দেখি। আমি আপনাকে চিনতাম সেই সময় থেকে যখন আপনার ইবিএফ ভাই নামের চ্যানেল ছিল। অনেক দিন ধরেই ভাবছি আপনাকে একটা ঘটনা শেয়ার করব, তো আজকে লিখতে বসে গেলাম। আশা করি ঘটনাটা আপনার ভালো লাগবে এবং আপনি আপনার দর্শক শ্রোতাদের মাঝে পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটেছিল আমাদের বিল্ডিংয়ের 2 তলার আন্টির কাজের মহিলার মেয়ের সাথে। আমাদের বাড়ি 4 তলা। বলে রাখা ভালো, আমাদের 3 তলায় কোনো রুম ছিল না, শুধু ফাঁকা ছাদ ছিল। আমরা থাকতাম নিচতলায়। একদিন সেই কাজের মহিলা কোনো কারণে কাজ করতে আসেননি। তার বদলে তার মেয়েকে পাঠিয়ে দেওয়া হয় তার সব কাজ করার জন্য। ঘটনা এখান থেকেই শুরু। সেই কাজের মহিলার মেয়ের নাম ছিল পুতুল। সবাই তাকে পুতুলি বলে ডাকত। 2য় তলায় সে আন্টি থাকতেন এবং তার ছেলে এবং জামাই, আর কেউ থাকতো না। মাঝে মাঝে বাড়িওয়ালা আসতেন, তার জন্য আলাদা একটা রুম ছিল। তো সেদিন পুতুলি কাজ করছিল, পুরো 2 তলা ঝাড়ু দিচ্ছিল। এখানে এটা বলে দেওয়া ভালো হবে যে 2 তলায় উঠতে হলে একটি কাঁচি গেট
পার হতে হয়। পুতুলি যখন সব ঝাড়ু দিয়ে সেই কাঁচি গেটের সামনে এলো, তখন মাগরিবের আজান হচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পেল একজন বুড়ো মহিলা সাদা কাপড় পরে উপরে উঠছে। অবাক করার বিষয় হচ্ছে এটা যে আমাদের বাড়িতে কোনো বুড়ো মহিলা কিন্তু থাকতো না। তো পুতুলি ভয় পেয়ে গেল। তারপর সাহস করে পুতুলি তাকে জিজ্ঞাসা করলো, বুড়ি, এই বুড়ি, তুমি কই যাও? তো সেই বুড়ো মহিলা কোনো উত্তর দিল না, শুধু সে নিজের মতো চলতে থাকলো। পুতুলি আবার জিজ্ঞাসা করলো, বুড়ি, তুমি কই যাও? এইবার সেই বুড়ি হঠাৎ থেমে তার দিকে একরকম গরম দৃষ্টিতে তাকালো, যেন চোখ দিয়ে খেয়ে ফেলবে। তার গায়ের রং ছিল অনেক ফর্সা, গায়ে সাদা শাড়ি, চোখে মুখে এক ধরনের রাগান্বিত ভয়ঙ্কর চাহনি। পুতুলি ভয়ে ঝাড়ু হাত থেকে ফেলে দৌড়ে সরাসরি আন্টির রুমে চলে যায়। সব ঘটনা আন্টিকে খুলে বলে। আন্টি একটু সাহসী ছিল। সে বলল, চলো গিয়ে দেখি বিষয়টা কি। আন্টি আর পুতুলি তখনই 3 তলায় এবং ছাদে খুঁজে দেখে, কিন্তু কোথাও সেই বুড়িকে খুঁজে পাওয়া যায় না। তারা নেমে এসে বাকিদের ঘটনাটা বলে এবং সবাই এটা শুনে ভয়ও পায়। কিন্তু ঘটনা এখানে শেষ না। আরেকদিন আন্টি ছাদে গিয়েছিল কাপড় শুকাতে। 3 তলায় কোনো ঘর ছিল না, ছাদ একদম ফাঁকা। হঠাৎ সে দেখে কেউ যেন ছাদের কিনারায় পা ঝুলিয়ে বসে আছে। বলে রাখি এখানে যে আমাদের ছাদের পাশে কোনো রেলিং বা বাউন্ডারি নেই, নিচে পড়ে গেলে একদম মৃত্যু। তো আন্টি প্রথমে ভাবলো হয়তো জুনায়েদ বা অন্য কেউ হবে। তো সে এগিয়ে গিয়ে নিষেধ করতে যায়, কারণ ছাদের কিনারায় তো বসে থাকা খুবই বিপজ্জনক। কিন্তু ছাদের পুরোটা খুঁজেও কাউকে সে দেখতে পায় না। সে কিন্তু মাত্রই দেখেছিল, কিন্তু এখন এসে দেখে আর কেউ নেই। আন্টি প্রচণ্ড ভয় পেয়ে নিচে চলে আসে এবং সবাইকে এটা বলে। ঘটনা কিন্তু এখানেও শেষ নয়। একদিন আমি নিজেই রাতে ঘুমাতে গিয়েছিলাম, হঠাৎ শুনতে পেলাম ওপর থেকে কেউ বিরিং খেলছে। বিরিং খেলছে মানে মার্বেল গড়াচ্ছে মেঝেতে। তারপর আবার শুনলাম কেউ যেন হাঁটছে। আবারও শুনলাম কেউ যেন কাঠের টেবিল টানছে, আবার গড়াচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ওই দিন 2 তলার আন্টি বাসায় ছিল না, তিনি বেড়াতে গিয়েছিলেন। তাদের পুরো ফ্লোরটা একদম ফাঁকা ছিল, আর আমরা সবাই সেই শব্দগুলো শুনতে পাচ্ছিলাম। আমি খুব ভয় পেয়ে যাই এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এখন আর সেরকম শব্দ শুনি না। জানি না কতটুকু ঠিকভাবে বোঝাতে পারলাম, তবে এটা সত্যি ছিল। আশা করি আমার ঘটনা আপনার ভালো লাগবে এবং দর্শকরা উপভোগ করবে। ধন্যবাদ জুনায়েদ ভাই, ঘটনাটা বেশ ভালো লেগেছে আমার কাছে। আই হোপ এই রিলেটেড আপনার কাছে আরও ঘটনা আছে, কারণ এটা শুরু কিভাবে হলো এবং এটা শেষ কি, বা জিনিসটা আসলে কি, বা জিন তো অনেক ধরনের হয়, জিনদের অনেক জাতও আছে, তা আসলে বা এটা কি বা কি, অনেক কোয়েশ্চেন আছে। তা আশা করি আপনি পরবর্তী ঘটনায় সেগুলোর উত্তর আমাদেরকে জানাবেন, আপডেট আমাদেরকে দিবেন। তা আপনাকে ধন্যবাদ ঘটনা শেয়ার করার জন্য। আশা করি সামনের দিকে আপনার কাছ থেকে আমরা ঘটনা পাবো এবং ঘটনাটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। তো প্রিয় দর্শক, পর্বের এই পয়েন্টে বলতে চাই যে যারা এখনও আমাদের জিনের রাজত্ব ফেসবুক গ্রুপে জয়েন হননি, তারা অতি শীঘ্রই জয়েন হয়ে যাবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর যারা জিমেলে ঘটনা পাঠাতে পারছেন না, তারা গ্রুপে ইনবক্স করলে সোজাসুজিভাবে ঘটনা পাঠাতে পারবেন, একদম সহজভাবে, কোনো ঝামেলাই নেই ওইখানে। আর এটা সবাই এখানে না বুঝার কিছু নাই, কীভাবে ইনবক্স করতে হবে, যেরকম আমরা মেসেজ করে থাকি ফেসবুকে ওই রকম। তাই হোক বিষয়টা আবারও ক্লিয়ার করে দিলাম। এখন চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনাতে। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আমি ফাহিম হাসান বরিশাল থেকে বলছি। আশা করি ভালো আছেন। আজ আমি আপনাকে কয়েকটা ছোট কিন্তু একদম বাস্তব ঘটনা শেয়ার করব। চলে যাচ্ছি প্রথম ঘটনাতে। ঘটনাটা আমার মায়ের সাথে ঘটে। এই সময় আমি তখন আমার মায়ের পেটে ছিলাম। আমার মা অসুস্থ ছিলেন,
তাই ঢাকা থেকে দেশের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখন তিনি বরিশালে পৌঁছান। সেখান থেকে আমার ছোট মামা তাকে নিয়ে আসেন। মামা একটা রিক্সা নিয়ে আসেন, তারপর বাড়ির দিকে রওনা হন। যেহেতু রাত হয়ে যাচ্ছিল, তাই মা রৌশন, লণ্ঠন, ম্যাচ নিয়ে রিক্সাতে ওঠেন, কারণ গ্রামে ঢুকতে দেরি হবে আর আমি তখন পেটে, তাই মা অনেক সাবধানে চলাফেরা করছিলেন। ঢাকা থেকে বরিশাল, সেখান থেকে আবার বাড়ি। এই যাত্রাপথের শেষ দিকে ছিল একটা গায়েবী মসজিদ। এই জায়গাটার আগে থেকেই রহস্যময় বলে পরিচিত ছিল। ঠিক সেই জায়গায় পৌঁছানোর পর আমার মায়ের চোখ পড়ে গাছের উপরে। দুই পাশে ছিল দুইটা রেন্ডি গাছ, আর মাঝখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল লোক। লোকটার দুই পা দুই গাছের গায়ে, মাঝখানে দাঁড়িয়ে সে দাঁড়িয়ে আছে মাঝখানে। তার পরনে ছিল সাদা টুপি, জুব্বা, পাঞ্জাবি। দাড়িও ছিল, অনেক বড় বড় দাড়ি ছিল, আর সে এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়েছিল। মা এই দৃশ্য দেখে ভয় পেয়ে যান। তখন থেকেই মা দোয়া পড়তে থাকেন, দোয়া ইউনুস বারবার পড়তে থাকেন, কিন্তু মামাকে কিছু বলেননি, কারণ মামা তখন ছোট, ভয় পেতে পারে। রিক্সা কিছু দূর যাওয়ার পর সে দুই পায়ের মাঝখান দিয়ে পার হয়ে যায়। আর কোনো সমস্যা না করেই তারা নিরাপদে বাড়িতে পৌঁছে যায়। বাড়ি এসে মা সব ঘটনা বড় খালাকে খুলে বলেন। খালা তখন পোড়া নুন দিয়ে পানি খাওয়ান আমার মাকে, যেটা এক ধরনের আত্মার প্রভাব দূর করার পদ্ধতি। এখন আমার একটা প্রশ্ন ছিল, সেই লোকটা কে ছিল? তা কি কোনো ভালো আত্মা ছিল নাকি কোনো জিন? কারণ সে কোনো ক্ষতি করেনি, কিছু বলেও নি, শুধু দাঁড়িয়ে ছিল আর এক দৃষ্টিতে তাকাচ্ছিল। আর আশ্চর্যজনকভাবে সেই জায়গায় ঠিক একটু পিছনেই ছিল সেই গায়েবী মসজিদ। তাই এখনও আমার মনে হয় সে কি সেই মসজিদের কোনো রক্ষক নাকি কোনো অদৃশ্য সত্তা, যে কেবল উপস্থিতি জানান দিচ্ছিল, নাকি সে ভালো কিছু ছিল যিনি আমাদের রক্ষা করছিলেন। ঘটনার শেষে ফাহিম হাসান ভাই আমার থেকে এটার ব্যাখ্যা চেয়েছেন। প্রথমত বলি যে ঘটনাটা ভালো ছিল, ভালো লেগেছে। আর দ্বিতীয়ত ব্যাখ্যা, এখন যেহেতু আপনি একটা গায়েবী মসজিদের কথা বলেছেন, যদিও আমি সঠিক জানি না এটা কোন মসজিদ, তবু এখন যেহেতু উল্লেখ করেছেন যে গায়েবী মসজিদ, তো সেখানে অবশ্যই আগে পর অনেক কিছু ঘটেছে। এখন যেহেতু ওই সত্তা বা যেই এন্টিটিটা আপনারা দেখেছেন, মানে আপনার আম্মু দেখেছে, যেটা আপনার আম্মুকে কোনো ক্ষতি করেনি, তো সেটা অবশ্যই আমরা ভালো বলতে পারি। আবার দেখা গেছে ওটা মসজিদের সাথে কোনো রিলেটেড হতে পারে। তো এই বিষয়ে আমরা যদি আরও বেশি ভালোভাবে জানতে চাই, তাহলে আপনাদের ওই জায়গার যারা প্রবীণ অনেক আগের, তাদের থেকে আমরা আরও ভালো ইনফরমেশন পেতে পারি। তবে আমার কাছে ওটা মনে হচ্ছে, যেহেতু মসজিদ ছিল এখানে, আর মসজিদের আশেপাশে তো খারাপ কিছু থাকার কথা না, ভালো ছিল কিছু একটা। তো এইটাই আমার মন্তব্য। ফাহিম হাসান ভাই লাস্টে আরও কয়েকটা কথা বলেছে যে কেউ বলে থাকে যে গায়েবী মসজিদ বা পুরনো অলৌকিক স্থানগুলিতে নাকি জিন, মুসল্লি বা সতর্ক প্রহরী জিন থাকে। আবার অনেকে নাকি বলে যে সৎ জিনরা ওই জায়গায় পাহারাদার হয়, যারা শুধু রক্ষা করে বা পথ দেখায়। তো এইটাই আর কি এই ঘটনার একটা ব্যাখ্যা আমরা দিতে পারি। তবে একদম পুরোপুরি ক্লিয়ারভাবে তো আসলে এই ঘটনার ব্যাখ্যা হয় না। প্রবীণ যারা আছেন তাদের কাছ থেকে ভালো ইনফরমেশন পাওয়া যেতে পারে। তো যাই হোক, চলে যাচ্ছি পরবর্তী ঘটনাতে। আসসালামু আলাইকুম, আমার নাম আহনাফ। আমার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার রহিমা নগর গ্রামে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের একটি সত্যিকারের ভৌতিক ঘটনা। ঘটনাটি আজ থেকে প্রায় 7 মাস আগের। আমার ছোট খালামণির বিয়েও ছিল তখন। বিয়ের দিন আমাদের বাসায় ছিল অনেক মেহমান। তো আমি আমার ছোট মামা এবং বড় মামা মিলে পাশের এক পুরনো পরিত্যক্ত বাড়িতে রাত কাটাতে যাই। যেহেতু মেহমানদের ভিড়ে ছিল ঘর পুরো ভরা, এই জন্য আমরা আর কি ওই পরিত্যক্ত বাড়িতে যাই। এই বাড়িটা প্রায় 6 থেকে 10 বছর যাবৎ বন্ধ, কেউ থাকে না। বাড়িটি বাইরে থেকেই এত ভয়ঙ্কর দেখতে যে সাহস না থাকলে কেউ কাছেও যেতে চাইতো না। আমরা 3 জন সেই বাড়ির মধ্যে গিয়ে উঠলাম। ঘরে ঢোকার পর বড় মামা আমাদের
সাবধান করে দিলেন এই বাড়ির ভেতরে নাকি কিছু সমস্যা আছে, তাই ঘুমানোর আগে শরীর বন্ধ করে ঘুমাতে হবে। আমি আর ছোট মামা বড় মামার কথা মতো শরীর বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। রাত তখন প্রায় 3টা বা 4টা হবে, সবাই গভীর ঘুমে। তখন হঠাৎ আমি ঘুমের মধ্যে অনুভব করলাম কেউ যেন আমার পা টানছে। ভয়ে ঘুম ভেঙে গেল আমার। উঠে দেখলাম চারিদিকে নীরবতা, কিন্তু কেউ নেই। কিছুক্ষণ পর ছোট মামা ও বড় মামা একই অভিজ্ঞতার শিকার হন। তাদেরও মনে হয়েছে কেউ যেন তাদের পা ধরে টানছে। এরপর ফজরের আজান হয়, আমরা 3জন নামাজ পড়তে যাই। নামাজ শেষে বাসায় ফিরে সবাই ঘুমিয়ে পড়ি। কিন্তু এইখানেই হলো সবচেয়ে বড় ভুল। আমরা হয়তো নামাজ পড়েছিলাম, কিন্তু আবার ঘুমানোর সময় শরীর বন্ধ করে নিই। আর তখনই ঘটে যায় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। প্রথমে ছোট মামাকে বোবায় ধরে। তিনি জোরে কিছু বলতেই পারছিলেন না, শরীর নড়ছিল না তার। তারপর বড় মামার সাথে একই ঘটনা। তিনি অস্বাভাবিকভাবে আচরণ করতে শুরু করেন। আমার সাথেও একই বোবা ধরা হয়। আমার পুরো শরীর অবশ হয়ে যায়, কথা বলতে পারছিলাম না, দম বন্ধ হয়ে আসছিল। পরের দিন রাতে আবার মেহমানের কারণে ছোট ও বড় মামা ওই বাড়িতে ঘুমাতে গেলেন, কিন্তু আমি আর যাইনি। গত রাতের ঘটনায় আমার মনে গেঁথে গেছিল। বাসার সামনে পথ দিয়ে যাওয়ার সময়ও গা শিউরে উঠেছিল। ভিতরে ঘুমানোর কথা তো আমি কল্পনাও করতে পারছিলাম না। সেই রাতেই ঘটে যায় সবচেয়ে ভয়াবহ দৃশ্য। বড় মামার শরীরে এক ভয়ানক জিন ভর করে। তিনি অদ্ভুত আচরণ করতে থাকেন। তার গলার স্বর বদলে যায়, চোখ লাল হয়ে যায়। ভাগ্যিস আমার ছোট মামা সেই রাতে শরীর বন্ধ করে ঘুমিয়েছিল, তাই তার কিছু হয়নি। পরের দিন সকালে আমরা বুঝতে পারি কিছু একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে। বড় মামাকে নিয়ে যাওয়া হয় গ্রামের এক বড় হুজুরের কাছে। হুজুর কিছু পানি পরে দেন এবং কিছু দোয়া পড়েন। আলহামদুলিল্লাহ, এর কিছুক্ষণ পরেই বড় মামা পুরোপুরি ঠিক হয়ে যান। তারপর থেকে আর এমন কিছু ঘটেনি। ঘটনা এখানেই শেষ। এবং যদি এখন ঘটনার ব্যাপারে বলি, প্রথমত ধন্যবাদ আহনাফ ভাই ঘটনাটি পাঠানোর জন্য। এখন ঘটনার ব্যাপারে যদি আমরা কিছু ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে যে আপনারা যেই পরিত্যক্ত বাড়িতে ঘুমাতে গিয়েছিলেন, প্রথমত এটা মনে রাখতে হবে, জিনরা পরিত্যক্ত জায়গায় বেশি থাকতে পছন্দ করে। তারা মানুষদের মধ্যে থাকতে বেশি একটা পছন্দ করে না বা থাকে না। পরিত্যক্ত কোনো বাড়ি, বিল্ডিং যেটাই বলেন, সেখানেই তাদের উপস্থিতি থাকে। হ্যাঁ, তাই এসব জায়গায় যাওয়ার ক্ষেত্রে অবশ্যই একা যাওয়া তো ঠিক না। তা সাথে যদি কয়েকজন থাকে, বেশ কয়েকজন, তাহলে সাথে আগুন জাতীয় কিছু রাখতে হবে এবং অবশ্যই শরীর বন্ধ করে নিয়ে যেতে হবে এবং সূরা কালাম তো জানা থাকেই লাগবে। না হলে এইসব জায়গায় যাওয়ার সাহস না করাটাই ভালো, যেহেতু এইসব জায়গায় জিনদের আস্তানা হয়ে থাকে। তো যাই হোক, চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনাতে। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আমার নাম কামরুল ইসলাম, জিনের রাজত্ব পরিবারের নিয়মিত সদস্য। বাসা হচ্ছে হালিশহর, চট্টগ্রাম। আজকে আমি আপনাকে একটা ভয়ঙ্কর সত্যি জিনের ঘটনা শেয়ার করছি। ঘটনা শুরু হয় এই বছরের প্রথম দিকে। ঘটনাটি হয়েছিল আমার ছোট খালার সাথে। তখন আমরা তাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তখন ছিল শীতকাল। একদিন হঠাৎ এশার নামাজের পর আমার ছোট খালার হঠাৎ শ্বাসকষ্ট উঠে। তখন আমরা সবাই মনে করেছিলাম হয়তো তার ওজন বেশি, তাই তার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। কিন্তু যখন দেখি এটা প্রতিদিনই হচ্ছে, তখন আমাদের একটু সন্দেহ হয়। তখন আমরা তাকে নিয়ে যাই একজন হুজুরের কাছে। হুজুর বলেছিলেন তাকে 7টা জিন ভর করেছিল। হুজুরের কাছ থেকে এই কথা শোনার পর থেকেই নানু বাড়িতে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে থাকে। বলে রাখা ভালো, আমার নানু ভাইয়া থাকতেন প্রবাসে। তখন আমাদের নানুদের বাসার পাশে একটা পুকুর ছিল। পুকুরের সাথে একটা বট গাছ ছিল। আবার নানুদের বাসার সাথে একটা মসজিদও ছিল। প্রতিদিন রাতে এশারের নামাজ শেষে হওয়ার পর আমার ছোট খালার মনে হতো
কেউ যেন তাকে গলা চিপে ধরছে। এটা দেখে আমরা আবার হুজুরের কাছে যাই। হুজুর তখন আমার ছোট খালার হাজিরা দেখলেন। যখন দেখা গেল একদিন মাগরিবের নামাজের সময় আমার ছোট খালা বাইরে গিয়েছিল কিছু জিনিসপত্র আনতে, যাওয়ার সময় সে একটা কালো বিড়ালকে পাথর মারে। বিড়ালটির চোখ ছিল লাল। তখন জিনটিকে হুজুরের সামনে হাজির করানো হলো। তখন জিনটি বলল, সেদিন সে আমাকে পাথর মেরেছিল, তাই আমি তার উপর ভর করেছি। আমাকে যদি মুরগি না দেওয়া হয় তাহলে আমি তাকে মেরে ফেলব। তখন নানু ভয় পেয়ে তার কথা মতো মুরগি দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, এখন আমার খালামুন্নির সাথে এসব কিছু হয় না। পরে আমরা জানতে পারি আমাদের নানুর বাসার নিচে জিন বসবাস করত। এই ছিল আজকের ঘটনা ফারহান ভাই। ঘটনাটি ভালো লাগলে দর্শকদের সাথে শেয়ার করবেন। আমার কাছে এরকম আরও ছোট বড় ঘটনা আছে, দর্শকরা যদি ভালো লাগে তাহলে আমি ঘটনা পাঠাবো। ধন্যবাদ কামরুল ইসলাম ভাই। আমি বেশ কয়েকটা ঘটনাতে বলেছিলাম যে বিড়াল দেখলে হুটহাট করে তাদেরকে আঘাত করবেন না, কারণ বিড়ালের রূপে কিন্তু জিন থাকে। তাই আমাদের আসলে বুঝে শুনে বিড়ালকে যদি আপনি কিছু বলতে চান বা ধাওয়াতে চান, ওটা বুঝে শুনে, হঠাৎ করে আঘাত করবেন না। আর বিড়াল তো ভালো প্রাণী, তাদেরকে আমরা কেন আঘাত করব? তাও যদি সমস্যা হয় তখন তাকে ধীরে সুস্থে সরিয়ে দিবেন। কিন্তু এইভাবে আঘাত করলে দেখা গেছে সেটা যদি বিড়াল না হয়ে জিন হয়, তখন আপনার পিছু লেগে যাবে, যেরকম এই ঘটনাতে আমরা জানতে পারলাম। তো ধন্যবাদ কামরুল ইসলাম ভাই ঘটনা পাঠানোর জন্য। ঘটনাটি ভালো ছিল, আশা করি আপনি সামনের দিকেও ঘটনা পাঠাবেন। তো প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনছেন জিনের রাজত্ব পর্ব 24। আমি ফারহান আছি আপনাদের সাথে। তো চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনাতে। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আশা করছি আপনি ও জিনের রাজত্ব পরিবারের সকলে ভালো আছেন। মূল ঘটনায় যাওয়ার আগে কিছু কথা বলি, আর সেটা হচ্ছে আমার নাম হচ্ছে তারিকুল ইসলাম, বাসা হচ্ছে টাঙ্গাইল, বয়স 14 বছর। আর আমি এই জীবনের প্রথম কোথাও ঘটনা পাঠাচ্ছি। তো এখন ঘটনাতে যাওয়া যাক। ঘটনাটা হলো আমার নানুকে নিয়ে। ঘটনাটা আমার বড় খালামুনির কাছ থেকে আমি শুনেছিলাম। ঘটনাটা 1974 সালের কথা। কোনো এক রাতে আমার নানুর অনেক পেট খারাপ হয়। আর বলে রাখা ভালো, তখনকার দিনে এখনকার মতো ঘরে ঘরে টয়লেট ছিল না। তাই আমার নানু একটা গাব গাছের নিচে চলে যান। সেখানে গিয়ে তিনি তার কাজ সেরে ফেলেন এবং তারপর ঘরে চলে আসেন। ঘরে আসার পর তখনও কিন্তু কিছু হয়নি, সব ঠিকঠাক ছিল। কিন্তু ঘটনা শুরু হয় রাত 2:30 দিকে। নানু তখন ঘুমিয়েছিলেন। হঠাৎ করে তিনি অনুভব করেন যেন দুটো মানুষ ঘরে এসে তার সামনে দাঁড়িয়ে আছে আর তাকে কিছু একটা খাওয়াচ্ছে। তাদের মধ্যে একজনের মাথা ছিল না আর পা ছিল উল্টো দিকে, আরেকজনের মুখ ছিল না কিন্তু মাথায় বড় চুল ছিল। নানু তখন অনেক শব্দ করার চেষ্টা করেন, কিন্তু কিছুতেই কিছু বলতে পারেন না। তারপর সেই জিনিসগুলো চলে গেল, নানু তারপর শব্দ করতে পারেন। ঠিক তখনই নানুর শাশুড়ি এসে বলেন, কি হয়েছে তোমার, এমন করছো কেন? নানু তখন সব খুলে বলেন। সব কিছু শুনে নানির শাশুড়ি বলেন, তোমাকে তো মনে হচ্ছে জিনে ধরেছে। এই কথা বলার পরপরই নানু আচমকা অদ্ভুত আচরণ করা শুরু করেন। তারপর নানুর শাশুড়ি বাড়ির সবাইকে ডেকে তোলেন। তখন রাতেই এক পরিচিত কবিরাজকে ডেকে আনা হয়। কবিরাজ এসে নানুকে গোল একটা বৃত্তের ভিতর বসান আর দোয়া তাবিজ পরে তার কাজ শুরু করেন। কিছুক্ষণ পর দেখা যায় নানুর শরীর থেকে সেই দুই জিন বেরিয়ে আসে। তখন কবিরাজ তাদের জিজ্ঞাসা করেন, তোরা কেন ওর উপরে ভর করেছিস? সেই জিনগুলো উত্তর দেয়, ও আমাদের উপরে পায়খানা করেছে, তাই আমরা ওর উপর ভর করেছি। তখন কবিরাজ বলেন, যা ছেড়ে দে, ভুল করেছে, এবারের মতো ছেড়ে দে। তারা তখন চলে যায়, কিন্তু যাওয়ার সময় তারা বলে যায়, আমরা যেটা ওকে খাইয়েছি
ও যদি ওটা বের করতে না পারে তাহলে ও কিন্তু শেষ। তারপর কবিরাজ নানুকে পরা পানি খাওয়ান, আর সাথে সাথে নানুর মুখ দিয়ে সেই খাওয়ানো জিনিসগুলো বের হয়ে যায়। তবে সেই ঘটনার পর থেকে নানুর শরীর একটু অসুস্থ হয়ে থেকে যায়। আলহামদুলিল্লাহ এখনও নানু বেঁচে আছেন, সবাই তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ তারিকুল ইসলাম ভাই আপনার ঘটনা পাঠানোর জন্য। মানে আপনার নানুর ঘটনাটা বেশ অদ্ভুত ছিল, কিন্তু কি খাওয়াই ছিল বা কি ছিল সেটা তো আমরা জানি না। তবে অবশ্যই মানে এমন কিছু খাইয়েছিল যেটা প্রাণঘাতিক। আর যেহেতু আপনার নানু একটা ভুল করেছেন না জেনে বুঝে, তাই হয়তো জিনগুলো ছেড়ে দিয়েছে, না হলে কিন্তু এইভাবে জিন ছেড়ে দেয় না যতটুকু আমি জানি। যাই হোক, আপনার নানু এখনও বেঁচে আছেন, সুস্থ আছেন, এটা শুনে ভালো লাগলো। আমরা সবাই তার জন্য দোয়া করব এবং আশা করব আপনিও সামনের দিকে আরও ঘটনা পাঠাবেন আমাদেরকে। তো আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন চলে যাচ্ছে আজকের পর্বের পরবর্তী ঘটনাতে। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আমি সোহান। আমাদের বাড়ি ঢাকা শহরে হলেও এই ঘটনাটি ঘটেছিল আমার নানা বাড়িতে। আমার নানা বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জার্মিতা গ্রামে। এই ঘটনাটা আমার জীবনের প্রথম ও সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা। আমার সাথে ছিল আমার ভাই মানাফ এবং বড় ভাই জিহাদ। ঘটনাটির প্রত্যক্ষ সাক্ষী ছিলাম আমরা তিনজনই। ঘটনার শুরুটা আমার মামার বিয়েতে। সবার মধ্যে ছিল অনেক আনন্দের উচ্ছ্বাস। রাত তখন আনুমানিক 1:30। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমরা 3 ভাই আর আমার নানা জেগেছিলাম। আমরা 3 জন রাতের বাতাস খেতে একটু হেঁটে আসার সিদ্ধান্ত নিই। আমাদের নানা বাড়ির সামনেই ছিল একটি পুরনো হিন্দু মন্দির। সেই মন্দিরের সম্পর্কে আগেই সাবধান করা হয়েছিল, ওই দিক দিয়ে রাতের বেলা যেও না। নানা আমাদের আবারও সতর্ক করেছিলেন যে ওই দিক দিয়ে রাতের বেলা যেও না। কিন্তু আমরা বিয়ের আনন্দে আমাদের মাথা ঠিক ছিল না। সব সাবধান বাণী ভুলে গিয়ে রওনা দিয়ে ফেলি। রাস্তার এক মোড়ে পৌঁছাতেই হঠাৎ 3 জনের শরীরে কাঁটা দিয়ে ওঠে। তখনই মানাফ বলে ওঠে, ভাই আমি একটা কালো ছায়া দেখেছি। এরপর চারপাশে পাথর বা গাছের ডাল পড়ার মতো আওয়াজ শুনতে পাই। জিহাদ ভাই তখন ফোনে বান্ধবীর সাথে কথা বলছিলেন। আমরা ভয় পেয়ে দৌড়ে বাসার দিকে রওনা দিই। কিন্তু অবাক করার বিষয় যে রাস্তায় আসতে 5 মিনিট লেগেছিল, বাসায় ফিরতে সময় লাগে প্রায় 30 থেকে 40 মিনিট। মনে হচ্ছিল সেই রাস্তার কোনো শেষই নেই। আমরা তখন জোরে জোরে আল্লাহর নাম আয়াতুল কুরসি পড়তে থাকি। শেষ পর্যন্ত কোনো মতে বাসায় ফিরে আসি। কিন্তু ঘটনা এখানে শেষ না। রাত 3টার দিকে জিহাদ ভাই আবার বাইরে যান ধূমপান করতে। আমরাও তখন ঘুমাতে পারছিলাম না, তাই আমরাও বাইরে যাই। বাড়ির সীমানার ঠিক সামনে দাঁড়িয়ে গল্প করছিলাম। হঠাৎ দেখি ছোট নানার খামারের সামনে 7-8 ফুট লম্বা এক অবয়ব দাঁড়িয়ে আছে। কালো লাল রঙের সেই অবয়ব, একদম পিচাসের মতো দেখতে। আমাদের পা জমে গিয়েছিল, কেউ নড়তে পারছিল না। ঠিক তখনই মন্দিরের ছাদে দেখি আরেকটি অবয়ব দাঁড়িয়ে আছে। আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু আসতে পারছিল না, কারণ আমাদের হাতে ছিল আগুন এবং টর্চ লাইট। আমরা অবাক হয়ে দেখি পিছন থেকে 5 থেকে 6টি কালো অবয়ব এগিয়ে আসছে আমাদের দিকে। কিন্তু অবয়বের চোখ লাল ও বড়, আবার কিছু অবয়বের তো মাথাই ছিল না। আর সময় নষ্ট না করে আমরা বাসার দিকে দৌড় দিই। বাসায় ঢুকে মোবাইল ফোনে সূরা ছেড়ে দিই। তবুও রাতে ঘুমাতে পারিনি। আমি আর মানাফ একই রকম ভয়ঙ্কর স্বপ্ন দেখি। ঘুম ভেঙে দেখি আমরা ঘেমে একাকার। স্বপ্নে সেই জিন আমাদের গলায় হাত চেপে ধরে বলে, তোমরা বেঁচে গেছো কারণ তোমরা সূরা জানতা। আমি মেরে ফেলতাম, কিন্তু আয়াতুল কুরসি পড়েছিলা, এজন্য বেঁচে গেছো। আজও সেই রাত মনে পড়লে গায়ে কাটা দেয়। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলাম। এই ছিল আমার জীবনের প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্য ঘটনা। ধন্যবাদ সোহান ভাই। যদিও আপনাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু আপনারা হয়তো সেটা গ্রাহ্য করেননি, মানে গুরুত্ব দেননি। যেহেতু বিয়ের সময় ছিল, আনন্দ ছিল, তাই আপনারা অতটা এটা গুরুত্বপূর্ণ মনে করেননি। যাই হোক,
ওইখানে মন্দির, হয়তো ওই জায়গায় কোনো জিন, খারাপ জিন, যেখানে যারা সাধনা করতে পারে, এমন আমার মনে হচ্ছে সাধনা করতে পারে। তো আপনারা যে ভালো আছেন, সুস্থ আছেন, সেটাই বড় বিষয়। আই হোপ এইসব জায়গা থেকে আপনারা দূরে থাকবেন। তো আপনাকে ধন্যবাদ ঘটনা শেয়ার করার জন্য। তো প্রিয় দর্শক, এখন চলে যাচ্ছি আজকের পর্বের সর্বশেষ ঘটনা, যেটা আমাদের শরীয়তপুরের একটি ঘটনা। তো বাড়তি কথা না বাড়িয়ে আমরা সেই ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম, আমি মাহমুদা। আমার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ব্যাপারীকান্দি গ্রামে। ঘটনাটি ঘটেছে আমার আম্মুর সঙ্গে। আমার আম্মু মাদ্রাসায় পড়াশোনা করত, সাথে সাথে একটা ছাগলও পালত। আমার নানুও সেই ছাগলটার দেখাশোনা করতেন। প্রতিদিন আমার আম্মু মাদ্রাসা থেকে আসার আগেই আমার নানু ছাগলটাকে মাঠে নিয়ে যেতেন ঘাস খাওয়ানোর জন্য। আর আম্মু মাদ্রাসা থেকে আসার পর সন্ধ্যার একটু আগে ছাগলটা নিয়ে বাসায় ফিরে আসতো। এভাবেই চলছিল। একদিন আমার আম্মু বরাবরের মতোই ছাগল আনতে গেল। ছাগলটা হঠাৎ হাত থেকে ছুটে যায় এবং জঙ্গলের দিকে দৌড়ে চলে যায়। আমার আম্মু সেই ছাগলের পেছনে দৌড়াতে থাকে। সেই সময়টা ছিল মাগরিবের আগ মুহূর্ত। তখন পাশের মসজিদের ইমাম সাহেব আজান দিতে যাচ্ছিলেন। আমার আম্মুকে দেখে তিনি বলেন, কিরে তুই কোথায় যাচ্ছিস? আমার আম্মু বলেন, ওই যে আমার ছাগলটা ওইদিকে চলে গেছে, তাই তাকে ধরতে যাচ্ছি। ইমাম সাহেব বলেন, ছাগল কোথায়? আমি তো কিছুই দেখি না। তখন তিনি বুঝে ফেলেন বিষয়টা ঠিক নয়, কোন একটা গণ্ডগোল রয়েছে। তিনি বলেন, চল তোকে বাসায় পৌঁছে দিই। বাসায় ফিরে এসে দেখে ছাগলটা তো অনেক আগেই বাড়িতে ফিরে এসেছে, ঘরে বাঁধা অবস্থায় রয়েছে ছাগলটা। আমার নানু তখন আম্মুকে জিজ্ঞাসা করেন, তুই এতক্ষণ কোথায় ছিলি? ছাগল তো প্রায় 1 ঘন্টা আগেই বাড়িতে এসেছে। পরে ইমাম সাহেব বলেন, আমি যদি তখন তোকে না দেখতাম তাহলে হয়তো আজ তুই হারিয়ে যেতি। তখন থেকে আমার আম্মুর মনের প্রশ্ন জেগেছিল, তাহলে আমি কিসের পিছনে দৌড়াচ্ছিলাম? ঘটনাটা ছোট ছিল বাট সত্যি ছিল, এবং সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। হইতে পারে ওইটা একটা জিন ছিল যে আর কি ওনার আম্মুকে নিয়ে যেতে চাচ্ছিল আর কি নিয়ে যেতে, বাট হুজুরের কারণে, ইমাম সাহেবের কারণে সেটা পারেন নাই। এইটাই আল্লাহর একটা উসিলা। ইমাম সাহেব একটা উসিলা ছিলেন, সেটার মাধ্যমে তিনি রক্ষা পেয়েছেন। তো ধন্যবাদ। আশা করি যদি আপনার কাছে আরও কোনো ঘটনা থাকে তাহলে পরবর্তী সময় সেটা আমাদের সাথে শেয়ার করবেন। তো প্রিয় দর্শক, আজকের পর্ব এতটুকুই। আশা করি আজকের পর্বটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আমি এতক্ষণ ফারহান ছিলাম আপনাদের সাথে। আপনারা দেখছিলেন ইভিএফ হরর স্টোরিতে জিনের রাজত্ব পর্ব 24, এবং আশা করব আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং ঘটনা পাঠাবেন, নতুন কিছু জানবেন। এবং যারা এখনো ফেসবুক গ্রুপে জয়েন হননি তারা অতি শীঘ্রই জয়েন হয়ে যাবেন, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং ফ্যামিলি, ফ্রেন্ড সবার সাথে এটা শেয়ার করবেন যারা এরকম ভৌতিক সত্যি ঘটনা পছন্দ করেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যারা আজকের পর্বতে ঘটনা পাঠিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আরও ঘটনা পাঠাবেন। তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।